তারিখ, বিবরণ, পরিমাণ বা টাকা। একটু খেয়াল করো, যে কোনো অঙ্কের শুরুতেই কিন্তু বা প্রশ্নের শুরুতে আমাদের খেয়াল করতে হবে হিসাব কালটা দেওয়া আছে কিনা বা সালটা বলে দেওয়া আছে নাকি তারিখ দেওয়া আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। দেখো আমাদের এই অঙ্কের শুরুতে বা প্রশ্নের শুরুতে একটা সাল দেওয়া ছিল 2016। কবে ব্যবসা আরম্ভ করছিলেন জনাব সজীব? মার্চ 1 তারিখে ব্যবসা শুরু করছিলেন, তাই না? মার্চ 1। তাহলে মার্চ 1 তারিখে নগদ ছিল কত? নগদ ছিল 50,000। আর কি ছিল? 30,000 টাকার আসবাবপত্র ছিল। নগদ 50,000 আর আসবাবপত্র ছিল 30,000। এই দুইটা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছিলেন, তাই না? তো এখানে যেহেতু কোনো দায়ের পরিমাণ বলে নাই বা দায়ের কথা বলে নাই, তাহলে এই দুইটা সম্পদের যোগফল বা মোট যোগ করলেই প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। তাহলে 50,000 যোগ 30,000 কত হয়? 80,000। তো এই ছিল আমার ক নম্বর প্রারম্ভিক মূলধন নির্ণয়। এবার খ নম্বর অপশনে কি বলছে দেখো, 1, 2, 5 এবং 10 তারিখের লেনদেনগুলোর প্রভাব হিসাব সমীকরণে টেবুলার ছকে দেখাও। তো গত ক্লাসে আমি দুইটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। আজকে দেখো সরাসরি ছকে যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব বিশ্লেষণ করতে হয় বা ব্যাখ্যা করতে হয়। তো হিসাব সমীকরণটা যেন কি ছিল, হিসাবের মৌলিক সমীকরণের রূপটা কেমন ছিল, এই যে এখানে একটু দেখিয়ে নিই। অ্যাসেট বা এ সমান সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। হিসাব সমীকরণের মৌলিক রূপটা ছিল সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আজকে আমরা যে হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব ব্যাখ্যা করব, সেইখানে কিন্তু আমরা যে ছকটা টানবো সেটা কিন্তু তার রূপটা কিন্তু এরকমই হবে, যে বাম পাশে সম্পদ থাকবে, মাঝখানে সমান চিহ্ন থাকবে, আর ডান পাশে দায় প্লাস মালিকানা সত্ত্বের অংশ থাকবে। তাহলে খ নম্বরে কি ছক টানার আগে দেখি শিরোনামে কি কি লেখা যায়। যেহেতু ব্যক্তির নাম দেওয়া আছে, লিখি জনাব সজীব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিশ্লেষণ। আচ্ছা, ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি টেবুলার ছক। আচ্ছা, তাহলে একজন ব্যক্তির নাম দেওয়া ছিল কি জনাব সজীব, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ব্যাখ্যা বা বিশ্লেষণ, ব্র্যাকেটে দিয়ে দিলাম কি টেবুলার ছক। একটু খেয়াল করো ছকটা আমরা কিভাবে তৈরি করব। দেখো শুরুতে একটা তারিখের ঘর থাকবে, লাস্টে একটা ব্যাখ্যার ঘর থাকবে। আচ্ছা, তারিখ, মাঝে সমান চিহ্ন, এখানে ব্যাখ্যা।
আচ্ছা, এখন মাঝের যে অংশটুকু আমরা কি করব, একে আবার আড়াআড়ি ভাগ করব। দেখো এখন ভাগ করে আমাদের যে সমীকরণের যে মৌলিক রূপটা আছে সেই অনুযায়ী কি করব, লিখব। সম্পদ সমান চিহ্ন দেওয়াই আছে, এখানে লিখব দায় প্লাস মালিকানা সত্ত্ব। আচ্ছা, সম্পদের মধ্যে কোন কোন আইটেম যায় এগুলো কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, কিন্তু এখানে আমরা কি করব যে আমাদের প্রশ্নে যে লেনদেনগুলো প্রেক্ষিতে যে সম্পদ এবং দায় আসবে আমরা কিন্তু সেই সম্পদ এবং দায়ের ঘরগুলোই লিখব। ঠিক আছে, তো এবার আমাদের কাজ হবে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ে আমাদের খেয়াল করতে হবে যে লেনদেনের মধ্যে কোন কোন সম্পদের নাম আসতেছে এবং কোন কোন দায়ের নাম আসতেছে। তো দেখো এখানে যেহেতু আমাদের 1, 2, 5 এবং 10 তারিখের লেনদেন দিয়ে অঙ্কটা করতে বলছে বা সমীকরণে লেনদেনের প্রভাব ব্যাখ্যা করতে বলছে, এবার আমরা খেয়াল করব যে 1 তারিখ, 2 তারিখ, 5 এবং 10 তারিখ এই 4টা লেনদেনের মধ্যে কোন কোন সম্পদের নাম আসে এবং কোন কোন দায়ের নাম আসে। তাহলে শুরুতেই 2016 মার্চ 1, দেখো 2016 মার্চ মাসের 1 তারিখে কি বলছে, জনাব সজীব নগদ 50,000 টাকা এবং 30,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। তাহলে শুরুতে আমরা একটা নগদের ঘর দিতে পারি, নগদ আসবাবপত্র, অথবা আসবাবপত্রের ঘরটা আমরা স্থায়ী সম্পদের ঘরটা আমরা লাস্টেও কিন্তু দিতে পারি, এই পাশেও কিন্তু দিতে পারি, কেউ যদি এখানে দেয় তাতেও কিন্তু সমস্যা নাই, ধারাবাহিকভাবে দিলেও চলবে, তবে আমরা ধারাবাহিকভাবে দেওয়ারই চেষ্টা করব যে প্রথমে চলতি সম্পদগুলোর ঘর দিব, লাস্টে যে স্থায়ী সম্পদের ঘর দিব। আচ্ছা, দেখো আমাদের এই অঙ্কের যে 4টা লেনদেন আছে সেখানে সম্পদ পাশে 4টা ঘর আসবে আর দায় পাশে আসবে 2টা ঘর, দায় যোগ মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা নগদ লিখলাম, আর আসবাবপত্র না কি নিয়ে ব্যবসা শুরু করছিল এখানেও লিখতে পারি, এখানেও লিখতে পারি, তাই না? আমি শেষেই দিলাম, স্থায়ী সম্পদটা পরে লিখলাম। আচ্ছা, আসবাবপত্র। আর এইখানে দায়, বহির্দায় কোন কোন দায়গুলো আছে, বহির্দায় যেন কি কি, প্রদেয় হিসাব, প্রদেয় বিল, প্রদেয় নোট, ঋণ হিসাব ইত্যাদি দায় পাশে থাকবে। আর মালিকানা সত্ত্ব মানে মূলধন, মূলধন। আচ্ছা, তো আমার প্রথম লেনদেনটা পড়ে এই 3টা ঘরে কাজ হবে কি কি, যে জনাব সজীব নগদ কত টাকা নিল, 50,000 টাকা নগদ নিল। একটু খেয়াল করো, সম্পদ পাশে সম্পদের অ্যামাউন্টগুলো বসাবো, দায় এবং মূলধন পাশে দায়ের অ্যামাউন্ট এবং মালিকানা সত্ত্ব বা মূলধনের অ্যামাউন্ট বসাবো। দেখো নগদ 50,000, 30,000 টাকার আসবাবপত্র, তাহলে 50,000 নগদে 30,000 আসবাবপত্র নিয়ে কি হিসেবে নিয়ে ব্যবসা শুরু করলো, মূলধন হিসাবে, তাই না? তাহলে এই 80,000 টাকা হবে মূলধনের পাশে বা দায় যোগ মালিকানা সত্ত্বের পাশে। দেখো এখন খেয়াল করে দেখো, সম্পদ পাশে 50,000 যোগ 30,000 হলো 80,000, দায় পাশেও 80,000। সমীকরণ মানেই কিন্তু দুই পাশে অবশ্যই সমান হতে হবে, তাই না? তো এবার যে ব্যাখ্যার ঘরটা আমরা লিখছি, ব্যাখ্যা বা মন্তব্য যাই বলো, এই ঘরে আমরা কয়টা আইটেমের ব্যাখ্যা বসাবো, বিনিয়োগ বা মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়, এই আইটেমগুলো আসলেই আমরা ব্যাখ্যার ঘরে ব্যাখ্যাটা লিখব, অন্য কোনো লেনদেনে আমরা ব্যাখ্যা লিখব না বা লেখার দরকার নাই। তো যেহেতু এটা মূলধন বিনিয়োগ ছিল বা প্রারম্ভিক বিনিয়োগ ছিল, আমরা এখানে শুধু বিনিয়োগও লিখতে পারি, প্রারম্ভিক বিনিয়োগও লিখতে পারি, প্রারম্ভিক বিনিয়োগ লিখলাম, ব্যাখ্যা হয়ে গেল, তাই না?
আচ্ছা, এরপরে আসো 2 তারিখ লেনদেন। নগদে আসবাবপত্র ক্রয় 8,000 টাকা। তাহলে মার্চ 2, এর নিচে নিচে নামাই দিই, মার্চ 2 নগদে আসবাবপত্র কিনলাম। এখন হিসাব বিজ্ঞানের যে কোনো চ্যাপ্টারের প্রশ্নের সমাধানই করতে যাও না কেন, এখানে কিন্তু জাবেদার যে বিষয়টা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জাবেদা যদি সঠিক জানা না থাকে, অর্থাৎ কোন কোন লেনদেনের প্রেক্ষিতে কি কি হিসাব আসবে, কোন হিসাবটা ডেবিট এবং কোন হিসাবটা ক্রেডিট, এটা কিন্তু অবশ্যই জানতে হবে। তো এক্ষেত্রে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, তার জন্য জাবেদা কি হবে? আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাবের নর্মাল ব্যালেন্স ডেবিট, যখনই ক্রেডিট হবে বুঝতে হবে যে নগদ টাকা কারবার থেকে চলে গেল। তো এখানে 50,000 টাকা দেখো কারবারে কিন্তু ছিল। আজকে এইখান থেকে আমি 8,000 টাকা নিয়ে কি কিনবো? আসবাবপত্র কিনবো। তাহলে কি হবে? নগদের পরিমাণ ব্যবসায় থেকে কমে যাবে। তাহলে এখানে আমরা লিখব কি, 2 তারিখে এসে নগদ টাকা 8,000 দিয়ে কি কিনলাম? 8,000 নগদ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করলাম। $8,000 টাকা হবে মাইনাস, মাইনাসকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্নিত করতে পারি। তাহলে নগদ কমে গেল, আর আসবাবপত্র যেহেতু ক্রয় করলাম, দেখো পূর্বে 30,000 টাকা আসবাবপত্র ছিল, আজকে নতুন করে আরও 8,000 টাকার আসবাবপত্র ক্রয় করলাম। তাহলে আসবাবপত্র বেড়ে গেল। এই যে যোগ চিহ্ন দিয়েও লেখা যাবে, আমি যদি কিছুই না দিই তাও ধরে নিতে হবে যে এটা অ্যাড হয়েছে বা যোগ হয়েছে, তাই না? যোগ চিহ্নও দেওয়া যায়, আবার কিছুই না দিলেও চলে। তাহলে একটু খেয়াল করো, প্রথমে একটা উদ্বৃত্ত ছিল, আরও কিছু লেনদেন হয়েছে। আমরা কি করব? সাথে সাথে জের নামিয়ে ফেলব। দেখো এইভাবে টান দিব, টান দিয়ে জের নামিয়ে ফেলব। আচ্ছা, 50,000 টাকা থেকে এই যে এখানে জের বা ব্যালেন্স লিখে দিলেও চলবে, না লিখলেও সমস্যা নাই, ঠিক আছে? 50,000 টাকা থেকে 8,000 টাকা বিয়োগ করো, থাকে কত? 42,000 টাকা। এই ছকে এখন পর্যন্ত কিছু নাই, এই ঘরেও কিছু নাই, কিছু নাই, ফাঁকাই থাকলো। এখানে আছে 30,000, তার থেকে বিয়োগ যোগ দিলাম 8,000, কত হলো? 38,000 টাকার আসবাবপত্র হলো, তাই না? শুরুতে ছিল 30,000, আরও কিনলাম নতুন 8,000। আর মূলধনের এই পাশে শুধু মূলধনের সাথে কোনো কিছুই নাই, তাই না? কিছুই নাই, ফাঁকা আছে। তাহলে যা আছে তাই নামিয়ে দিলাম। আর যেহেতু এটা আসবাবপত্র সম্পদ ক্রয় করছে, এই জন্য কোনো ব্যাখ্যা লিখলাম না। আমরা ব্যাখ্যা লিখব 4টা। যদি প্রারম্ভিক বিনিয়োগ থাকে সেটার ব্যাখ্যা লিখব, নতুন করে যদি আবার মূলধন আনয়ন করা হয় সেটা লিখব, মালিক যদি নগদ বা কারবার থেকে কিছু উত্তোলন করে সেটা আমরা লিখব, আর আয় এবং ব্যয়, যে লেনদেন দ্বারা আয় বুঝাবে এবং ব্যয় হবে সেই লেনদেনগুলোর ব্যাখ্যা লিখব। যেহেতু এখানে আসবাবপত্র সম্পদ ক্রয় ছিল, এটা কিন্তু ব্যাখ্যা লেখার দরকার নেই। তাহলে আবারও একটু খেয়াল করো, এই যে জের নামাইলাম, দেখো এবার দুই পাশেও ঠিক আছে কিনা, দুই পাশে টাকার পরিমাণ সমান আছে কিনা। 42,000 যোগ 38,000 কত হয়? 80,000। এ পাশেও কিন্তু 80,000। তাহলে আমাদের হিসাব কিন্তু ঠিক আছে। এরপরে আসো 5 তারিখ, বাকিতে সাপ্লাইজ ক্রয় 7,000 টাকা। তাহলে বাকিতে 7,000 টাকার সাপ্লাইজ ক্রয় করলাম, তারিখ হবে 5। আচ্ছা, বাকিতে সাপ্লাইজ ক্রয় করলে জাবেদা কি হয়? আমি কিন্তু আগেই বলছিলাম যে কোনো লেনদেনের প্রেক্ষিতে জাবেদাটাকে আগে চিন্তা করতে হবে। তাহলে বাকিতে যদি সাপ্লাইজ ক্রয় করি, আমার জাবেদা কি হবে? সাপ্লাইজ ডেবিট। সাপ্লাইজ বা মণিহারি, এটা হলো চলতি সম্পদ, তাই না? তো সম্পদকে সম্পদের নামেই হিসাবভুক্ত করতে হবে। তো সাপ্লাইজ কিনলাম, সাপ্লাইজ ডেবিট, আর যেহেতু ধারে কিনছি বা বাকিতে, আমার পদেও হিসাব হবে ক্রেডিট। দেখো এখানে প্রদেয় হিসাবের একটা, এটা হলো বহির্দায় বা দায়, প্রদেয় হিসাব, এটা আমার দায় পাশে আসলো। আর কিনলাম কি? সাপ্লাইজ। আচ্ছা, সাপ্লাইজ আমরা 3 নম্বর কলামে দিই,
কারণ এখানে আরেকটা চলতি সম্পদ আছে, তাই না? অথবা এখানে দিলেও সমস্যা নেই। তাহলে 5 তারিখে কি ক্রয় করলাম? সাপ্লাইজ। কত টাকার? 7,000। তাহলে আমার সাপ্লাইজ বেড়ে গেল, বা সাপ্লাইজ 7,000 ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট। যেহেতু এটা ক্রেডিট পাশেই আছে, এখানেও যোগ হলো, এখানেও যোগ হলো, তাই না? আচ্ছা, যেহেতু এটা সম্পদ ক্রয় করলাম, এর জন্য কিন্তু ব্যাখ্যা লিখব না। আবারও আমরা ব্যালেন্স টেনে দেব। প্রত্যেকটা লেনদেনের সাথে সাথেই ব্যালেন্স বা জের নির্ণয় করব। কেউ যদি মনে করে যে অঙ্কের শেষে যে একেবারে শেষে যে জের নির্ণয় করব, তাও কিন্তু করা যাবে, সেখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আমরা সাথে সাথে জেরগুলো নামায় দিই, তাহলে কিন্তু হিসাবে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। দেখো, আবারও জের নামিয়ে দিই। তাহলে এখানে কিন্তু কিছুই নাই, যা ছিল 42,000। 42,000 থাকলে এই ঘরে এখনও কিছু নাই। এখানে 7,000, এখানে 38,000। যেহেতু এর সাথে কোনো সমন্বয় নাই, যা আছে তাই। এইখানে 7,000, এখানে 80,000। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, আমরা যে নতুন আবারও জের নামাইলাম, এখানে দুই পাশে মিল আছে কিনা, বা দুই পাশের অ্যামাউন্টগুলো সঠিক আছে কিনা, সমান আছে কিনা। তাহলে 38,000 যোগ 42,000, 42,000 যোগ 38,000 হয় কত? 80,000। তার সাথে 7,000 যোগ করো, 87,000। এই পাশেও 80,000 যোগ 7,000 কত হলো? 87,000। তাহলে দুই পাশে কিন্তু এখন পর্যন্ত সমান আছে, তাই না? আমাদের কিন্তু সমীকরণের যে মূল বিষয়টা, এটা কিন্তু ঠিক আছে, তাই না? দুই পাশে সমান আছে। এরপরে হলো 10 তারিখ। 10 তারিখে কি বলছে? সেবা প্রদান 16,000 টাকা, যার মধ্যে 6,000 টাকা নগদে পাওয়া গেল, আর বাদ বাকি কি হলো? এখনো পাওয়া যায়নি। তাহলে সেবা প্রদান করছি 16,000 টাকা, সেবা বাবদ আয় হয়েছে 16,000, তার মধ্যে 6,000 টাকা নগদে হাতে পাইছি, বাকি 10,000 টাকা কিন্তু এখনো পাই নাই, তাই না? আচ্ছা, সেবা আয় যদি নগদে হয় তাও আয়, যদি সেবা আয় বা যে কোনো আয় যদি বাকিতে হয় তাও কিন্তু সেটা আয়। তো দেখো, সেবা বাবদ আয় হয়েছে 16,000। তাহলে এর জাবেদা কি হবে আমার? নগদান হিসাব ডেবিট 6,000, এটা নগদে যেটুক পাইছি হাতে, তাহলে নগদ টাকা বেড়ে গেছে। নগদান হিসাব ডেবিট 10,000 টাকা এখনো কিন্তু পাই নাই, তাই না? কার কাছে পাবো? যাদেরকে আমি সেবা প্রদান করছি তাদের কাছে পাবো। তো যাদের কাছে আমি টাকা পয়সা পাবো বা পাওয়া যাবে, তাদেরকে ব্যবসায়ের ভাষায় কি বলা হয়? প্রাপ্য হিসাব, তাই না? আর কি বাবদ আমি আয় করলাম? সেবা আয় হিসাব, নাকি? আচ্ছা, তাহলে আমি একটু লিখে দেই। দেখো, নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদে পাইছি কত? 6,000, প্রাপ্য বা যেটা এখনো পাই নাই 10,000, টোটালি সেবা আয় হিসাব ক্রেডিট কত? 16,000। তো এখানে কি হিসাব সমীকরণের যে ছক আছে তার মধ্যে দেখো, বা হিসাব সমীকরণের যে মৌলিক রূপটা, এখানে কিন্তু সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের ঘর আছে। আয় বা ব্যয়ের কিন্তু কোনো ঘর নাই, তাই না? বা আয় এবং ব্যয় হিসাবের কিন্তু কোনো ঘর নাই। কিন্তু আয় এবং ব্যয় হিসাবের ঘর নাই, তারপরেও কিন্তু সেটাকে অন্তর্ভুক্ত করতে হবে বা হিসাব সমীকরণে দেখাইতে হবে। কিভাবে দেখাবো আমরা? যে আয় এবং ব্যয়ের জন্য কার উপর প্রভাব পড়বে? মূলধনের উপর প্রভাব পড়বে। গত ক্লাসে একটু খেয়াল করে দেখো, আমি আলোচনা করছিলাম যে মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী 4টা উপাদান আছে। কি কি উপাদান? সম্পদ, কি কি উপাদান আছে? মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়, তাই না? তো যেহেতু আমাদের এই ছকের মধ্যে শুধু মূলধনের ঘর আছে, উত্তোলনেরও কোনো ঘর নাই, আয় ব্যয়েরও কোনো ঘর নাই। তো যেহেতু ঘর নাই, তারপরে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে। কিভাবে করব?
সেবা আয় এবং ব্যয় আর উত্তোলনকে আমরা মূলধনের সাথে সমন্বয় করব। আর যদি এই আইটেমগুলো নগদে হয় নগদের সাথে, ধারে হলে ধারের সাথে। আচ্ছা, এবার সেবা বাবদ যে আয় হলো তার জন্য কয়টা হিসাব আসলো? নগদান, এটার ঘর আছেই। প্রাপ্য হিসাবের কিন্তু কোনো ঘর নাই, আর আয়ের এবং ঘর তো হবেই না, তাই না? আয়টা আমরা মূলধনের সাথে সমন্বয় করব। আয় হলে মূলধন বাড়বে আর ব্যয় হলে মূলধন কমে যাবে। আচ্ছা, তাহলে সেবা বাবদ আয় হয়েছে নগদে ৬০০০। দেখো এই যে নগদের ঘরে ৬০০০ যোগ হবে, নগদ টাকা বেড়ে গেল ৬০০০। আর একটা কি আছে, নতুন করে একটা কি সম্পদের নাম আসলো? প্রাপ্য হিসাব। দেখো তাহলে প্রাপ্য হিসাবের জায়গায় কত যাবে? ১০,০০০। এটাও যোগ, তাই না? যোগ চিহ্ন দিলেও চলবে, না দিলেও কিন্তু সমস্যা নাই। যেটা মাইনাস আছে আমরা প্রথম ব্র্যাকেট দিব। কেউ যদি মনে করে যে প্রথম ব্র্যাকেট না দিয়ে একটা মাইনাস চিহ্ন দিব, তাও কিন্তু দেওয়া যাবে। হয় মাইনাস চিহ্ন দিব, না হলে প্রথম ব্র্যাকেট দিব, যেটা বিয়োগের আইটেম। আর যেটা যোগের আইটেম যোগ চিহ্ন দিব, অথবা কিছুই যদি না দেই বুঝে নিতে হবে এটা যোগ। তাহলে সেবা বাবদ আয় হলো নগদে ৬০০০ আর বাকিতে আছে কত? ১০,০০০, তাই না? আর আয়ের জন্য মূলধন কি হবে? বাড়বে, তাই না? তাহলে এই টোটালি ১৬,০০০ টাকা আমার আয় হয়েছে। নগদে ৬০০০ আর ১০,০০০ আছে বাকিতে। এই টোটালি ১৬,০০০ টাকা আমার মূলধনে কি করতে হবে? যোগ করতে হবে। তো যেহেতু এটা আয়, আমি বলছিলাম কি যে আয় এবং ব্যয়ের ব্যাখ্যা লিখব। মূলধন, উত্তোলন, আয় এবং ব্যয়। দেখো এখানে মূলধন বা বিনিয়োগ ছিল, তার ব্যাখ্যা লিখছি। আর এখন আসলো কি আয়, আয়ের ব্যাখ্যা লিখছি। আর মাঝখানে দুইটা কি ছিল? সম্পদ কেনা। এগুলোর ব্যাখ্যা লেখার প্রয়োজন নাই, লিখতে হবে না। আচ্ছা, তো এই ছিল আমার মোটামুটি 4টা লেনদেনের হিসাব সমীকরণে প্রভাব বিশ্লেষণ করতে বলছে বা প্রভাবটা দেখাইতে বলছে। তাহলে এখানে আমরা যেটা নামায় দিই। দেখো এখানে ৪২,০০০ ছিল আগের যে, তার সাথে যোগ হলো কত? ৬০০০। কত হলো টোটালি? ৪৮,০০০। আচ্ছা, সেবা আয় একটাই আছে, যা আছে তাই নামায় দিই, এর সাথে কোনো যোগ বিয়োগ নাই। সাপ্লাইজও যা আছে তাই, আসবাবপত্র যেটা আছে সেটাই। এবার আসো দায় পাশে। ৭,০০০ আছে প্রদেয় হিসাব, আর মূলধন আগে ছিল ৮০,০০০, আরও সেবা বাবদ আয় হলো ১৬,০০০। তাহলে আয় হলে মূলধন বেড়ে যায় বা মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে ৮০,০০০ আর ১৬,০০০ কত আসলো? ৯৬,০০০। আচ্ছা, এবার একটু খেয়াল করো দুই পাশে আমার ঠিক আছে কিনা। ৪৮,০০০ যোগ ১০,০০০ কত হয়? ৫৮,০০০, নাকি? তার সাথে যোগ দাও ৭,০০০। ৫৮,০০০ আর ৭,০০০ কত? ৫৮,০০০ আর ৭,০০০ ৬৫,০০০। তার সাথে আরও ৩৮,০০০ যোগ দাও। তাহলে ৬৫,০০০ আরও ৩৮,০০০, ৯৫ আরও ৮, ৯৬, ৯৭, ৯৮, ৯৯, ১, ২, ৩, ১,০৩,০০০। আর এই পাশে আছে ৯৬,০০০ যোগ ৭,০০০, যোগ করলে কত হয়? ১,০৩,০০০। তাহলে দুই পাশে কিন্তু মিলে গেল, তাই না? দুই পাশে কিন্তু মিলে গেল। এই যে জেডটা বের হলো। যেহেতু আমার অঙ্ক এখানে শেষ করতে বলছে, আমরা ২ টান দিয়ে ক্লোজ করে দিই। আচ্ছা, এটা হলো প্রত্যেকটা ঘরের মোট যোগফল। এবার আমরা কি করব, যে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা বা হিসাব সমীকরণটা ঠিক হলো কিনা, তার জন্য আমরা প্রত্যেকটা পাশের মোট যোগফল নামায় দেখব যে ঠিক আছে কিনা। যেটা আমি কেবল মুখে মুখে করলাম, যে ৪৮,০০০ যোগ ১০,০০০ যোগ ৭,০০০ যোগ ৩৮,০০০, টোটালি যোগ করলে আসে, একটা টান দিয়ে দেই, ১,০৩,০০০। দেখো মোট যোগফলটা নামায় দেখব আমাদের সমীকরণে দুই পাশে মিলল কিনা। ৯৬,০০০ যোগ ৭,০০০ কত হয়? ১,০৩,০০০। দেখো আমাদের মোট যোগফলটাও কিন্তু সমান হয়ে গেল। তাহলে হিসাব সমীকরণের যে মূল বিষয়টা ছিল বা সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, দেখো এই প্রতিষ্ঠানের সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, দুইটাই কিন্তু দুই পাশে কিন্তু বাম পার্শ্ব সমান ডান পার্শ্ব মিলে গেল।
তাহলে আমার অঙ্কটা কিন্তু সঠিক হলো, তাই না? তো এবার আসো গ নম্বর অপশনে কি বললো, যে বাদ বাকি যে লেনদেনগুলো আছে সেগুলোর জাবেদা দেখাইতে বললো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো যে হিসাব সমীকরণে যে লেনদেনের প্রভাব, এটা কিন্তু কঠিন কিছুই না, তাই না? ছকটা আমরা কিভাবে তৈরি করব, হিসাব সমীকরণে যে মৌলিক রূপটা আছে সেই আদলে আমরা ছকটা তৈরি করব, যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এখন এখানে যে ঘরগুলো আমরা কিভাবে দিব, প্রত্যেকটা লেনদেনগুলো আগে মনোযোগ দিয়ে পড়ব, পড়ার প্রেক্ষিতে দেখব যে ওই লেনদেনের প্রেক্ষিতে কি কি সম্পদ এবং দায়ের নাম আসছে, সেই সম্পদ এবং দায়ের নাম আমরা কি করব, বসায় দিব, দিয়ে ঘরগুলো টেনে দিব। বা যতগুলো সম্পদের নাম আসবে, একটা সম্পদ বারবার যদি আসে তার জন্য কিন্তু একটাই ঘর দিতে হবে। একটা দায়ের নাম যদি বারবার আসে একটা ঘর দিলেই যথেষ্ট, ঠিক আছে? একটা ঘরের মধ্যেই লেনদেনগুলোকে আমরা সমজাতীয় লেনদেনগুলোকে লিপিবদ্ধ করব। তো এটা মুছে দেই। এবার আসি গ নম্বর। গ নম্বরে অপশনে কি বললো, যে 15, 20, 25 এবং 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দেও, কিন্তু ব্যাখ্যার প্রয়োজন নাই। তো প্রশ্নে যদি ব্যাখ্যা না দিতে বলে আমরা ব্যাখ্যা লিখবো না, আর প্রশ্নে যদি ব্যাখ্যা কিছুই না বলে তাহলে ব্যাখ্যা সহ লিখবো। যেহেতু ওরা বলে দিছে যে ব্যাখ্যার প্রয়োজন নাই, তাহলে আমরা ব্যাখ্যা ছাড়া জাবেদাটা করে ফেলব। দেখো গ নম্বর, জনাব সজীব সাধারণ জাবেদা। আচ্ছা, জাবেদার ছক তো জানা আছে সবারই, তাই না? দেখো এই যে তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা অথবা বিবরণ লিখতে পারি। শিরোনাম ও ব্যাখ্যা, এখানে আমরা খতিয়ান পৃষ্ঠাও লিখতে পারি অথবা সূত্রও লিখতে পারি, তাই না? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, এবার একটা সাল দেওয়া ছিল 2016 মার্চ 15 থেকে শুরু করতে বলছে, তাই না? মার্চ মাসের 15 তারিখে কি লেনদেন ছিল? বিজ্ঞাপন খরচ প্রদান করা হলো 5,500 টাকা। তো বিজ্ঞাপন খরচ যদি প্রদান করা হয়, জাবেদা কি হবে? বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, যেহেতু প্রদান করে ফেলছি নগদে, তাই না? নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ছিল? 5,500। যেহেতু ব্যাখ্যা লিখতে বলে নাই, আমরা লিখব না। এরপরে আসো মার্চ 20। মার্চ মাসের 20 তারিখে কি বলছে? 5 তারিখের ধারে ক্রয়কৃত সাপ্লাইজের অর্থ পরিশোধ। 5 তারিখে যে বাকিতে সাপ্লাইজ ক্রয় ছিল 7,000, তার জন্য জাবেদা কি ছিল? দেখো, সাপ্লাইজ ছিল ডেবিট, প্রদেয় হিসাব ছিল ক্রেডিট। কত টাকা? 7,000। আজকে এই 20 তারিখে এসে এই যে 5 তারিখে যে প্রদেয় হিসাব টাকা পায় তাকে আজকে পরিশোধ করা হবে। তাহলে প্রদেয় হিসাবকে যখন তার পাওনা পরিশোধ করা হবে, প্রদেয় হিসাব হবে কি? ডেবিট। প্রদেয় হিসাব হবে ডেবিট, আর কারবার থেকে নগদ টাকা চলে যাবে, তাই না? তাহলে নগদান হিসাব হবে ক্রেডিট। কত টাকা? 7,000। 7,000। আচ্ছা, গেল। বোঝা গেছে কি বিষয়টা? এই যে প্রদেয় হিসাবকে আজকে নগদ টাকা পরিশোধ করে দিলাম। এরপরে আসো 25 তারিখ, বিনিয়োগের সুদ পাওয়া গেল 4,000। তাহলে বিনিয়োগের সুদ আয় হয়েছে, তাই না? তাহলে নগদ টাকা পাইছি নিশ্চয়ই। নগদান হিসাব ডেবিট,
বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট কত টাকা? 4000। আরেকটা আছে দেখো লাস্টে 30 তারিখ। 30 তারিখে কি বললো? সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে 4500 টাকা, অর্থাৎ এই যে 7000 টাকার সাপ্লাইজ কেনা ছিল, এখান থেকে 4500 টাকার সাপ্লাইজ ব্যবহৃত হয়েছে। তাহলে এটা কিন্তু সাধারণ জাবেদা হবে না, এটা হবে সমন্বয় জাবেদা। কি হবে? সাপ্লাইজ ছিল সম্পদ, সেখান থেকে যদি কিছু অংশ ব্যবহার হয় সেটা হবে খরচ। সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট। আর কি হবে? সাপ্লাইজ সম্পদ ক্রেডিট। খরচ বেড়ে যাবে আর সম্পদ কমে যাবে। সাপ্লাইজ হিসাব ডেবিট। কত টাকা বলছে? 4500। 4500। তাহলে লাস্টেরটা কিন্তু সাধারণ জাবেদা হবে না, এটা হবে সমন্বয় জাবেদা। তো এই গেল আমার গ নম্বর অপশন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।